ভ্রমণে আমিতের ত্রিবেণী দর্শনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকে এই পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব ইতিহাসের বিশেষ কতকগুলো জায়গা। মনসামঙ্গল কাব্যের মহানায়ক চাঁদ সওদাগর, তার স্মৃতিধন্য এই ত্রিবেণী ঘাট। লক্ষিন্দর যখন মা মনসার দংশনে মারা যান, তখন তাকে তার স্ত্রী বেহুলা কলার ভেলাতে নিয়ে বেরিয়েছিলেন, যদি নতুন করে তার জীবন ফিরে পায় এই আশায়। সরস্বতী নদী দিয়ে প্রবাহিত হয়ে বেহুলা লক্ষিন্দরের ভেলা এসে থেমেছিল নেতাধোপানি ঘাটে। এখন আমরা দেখছি এই হচ্ছে সরস্বতী নদী। প্রবাহিত হয়ে সরস্বতী নদী এসে ভাগীরথী বা গঙ্গার সঙ্গে মিশছে। এই হচ্ছে গঙ্গা, আমরা যেটা প্রচলিতভাবে বলে থাকি গঙ্গা। এই হচ্ছে গঙ্গা, আর এদিক থেকে আসছে সরস্বতী। চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দরকে যখন ভাসানো হয়েছিল, এই সরস্বতী নদীতেই তার ভেলা ভেসেছিল, এবং ভেলা ভেসে এই সরস্বতী নদীর প্রবাহ ধরে চলে এসেছিল ঠিক এই মুখের কাছে। এবং এই মুখের কাছে আসার পর গঙ্গা বা ভাগীরথীর যে জোয়ার, সেই জোয়ারের ঠেলায় বা জলের স্রোতে ভেসে সেটা চলে গেছিল ত্রিবেণী ঘাটে। এখানকার লোকাল মানুষজন যেটাকে বলে থাকেন ভাঙা ঘাট। মনসামঙ্গল কাব্যে যদি ফিরে যাই, তাহলে এই ঘাটটার নাম হচ্ছে নেতাধোপানি ঘাট। আপনারা দেখছেন সেই স্থান যেখানে বেহুলা লক্ষিন্দরের ভেলা এসে থেমেছিল, এই নেতাধোপানি ঘাটে। এই সেই পাথর, যে পাথরের ওপরে কাপড় কাচছিল নেতাধোপানি, এবং এই কাপড় কাচতে কাচতেই নেতাধোপানি ঘাটে এসে পৌঁছয় বেহুলা লক্ষিন্দরের ভেলা। আমরা এখন চলেছি ত্রিবেণীর মহাশ্মশানের মধ্যে দিয়ে। আর এই যে ওপরের দিকে শ্মশানটা দেখছেন, এইটা তখনই ব্যবহার করা হতো যখন নিচের শ্মশানটা গঙ্গার জল বা জোয়ারে ভরে যেত, তখন এই ওপরের শ্মশানটা ব্যবহার করা হতো। আমি এখন ত্রিবেণী মহাশ্মশানে ভেতরে এসেছি, আর এখানে আমার দুটো দুঃখজনক স্মৃতি রয়েছে। এই মহাশ্মশানে আমার বড় পিসেমশাই এবং আমার খুব কাছের মানুষ আমার দিদিমা, তাদের দাহ করা হয়েছিল। তো আজকে অনেক দিন পর এখানে এসে আমার অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না। তো এই সেই জায়গা যেখানে আমি এসেছিলাম, এবং আমার দিদিমার এবং আমার পিসেমশাইয়ের এখানে দাহ হয়েছিল। চলুন, আমরা এখন দেখছি শ্মশানকালীর মূর্তি। আর একটু ভালো করে লক্ষ্য করুন, তিনটে মাথার খুলি এখানে রয়েছে। আর এই হচ্ছে ত্রিবেণী মহাশ্মশানের শ্মশানকালী। একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে, এই নৌকাটা যাচ্ছে কল্যাণী সীমান্ত, অর্থাৎ এটা খেয়াঘাট হিসাবে পরিচিত, এবং অনেকেই এটাকে খেয়াঘাট হিসাবেই জানে। কিন্তু কয়েকজন মানুষ, খুব হাতে গোনা লোকজন জানে এটার আসলে নাম হচ্ছে রানী রাসমণির ঘাট। এক সময় এই ত্রিবেণী ছিল বাণিজ্য নগর। তুর্কি, পাঠান, মোগল, পর্তুগিজ, ইংরেজ বণিকের ভিড়ে গম গম করত বন্দর। মনসামঙ্গল কাব্যে বণিক চাঁদ সওদাগরের উপস্থিতি যেন তারই চূড়ান্ত প্রমাণ। নৃসিংহদেবের ঘাট পাশে আমরা দেখেছি রানী রাসমণির ঘাট, আর এটা হচ্ছে রাজা নৃসিংহদেবের ঘাট। আমরা এখন দেখছি নৃসিংহ
দেবের ঘাটে যে মূর্তিটা বা যে মূর্তিগুলো, সেগুলো আসলে অনন্ত বাসুদেব মন্দিরের মূর্তি এখানে এনে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। এগুলো সারা শহরে, ত্রিবেণী সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে। এরকম করে আমরা তারই একটা নিদর্শন এখানে দেখতে পেলাম। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে, এই মন্দিরে রয়েছেন জগন্নাথ দেব। যত মন্দির আছে অধিকাংশ মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের আমরা অধিষ্ঠান দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি। তার কারণ হচ্ছে রাজা নৃসিংহপ্রসাদ যখন এখানে এসেছিলেন, তারা কিন্তু পুরী থেকে এসেছিলেন। আর পুরী থেকে এসে যখন এখানে বসবাস করেছিলেন, তখন তাদের যে পূজ্য দেবতা শ্রী জগন্নাথকে তারা সঙ্গে নিয়ে এসছেন এবং ত্রিবেণীর বিভিন্ন জায়গায় তার প্রতিষ্ঠা করেছেন এবং পুজো করে চলেছেন। তেমনই একটা নিদর্শন এই জগন্নাথ মন্দির। আমরা এখন দেখছি বেণীমাধব মন্দির। আপনারা জানেন কাশীতে শিব মন্দির আছে। কাশীর যে শিব মন্দির গঙ্গার পশ্চিম প্রান্তে অবস্থিত, এখানেও ভাগীরথী বা গঙ্গা যাই বলি না কেন, তার পশ্চিম প্রান্তে অবস্থিত এই মন্দির। এবং এই মন্দিরের সঙ্গে কাশী বিশ্বনাথের মন্দিরের তুলনা করা হয়। আর আমরা এখন দেখছি অনন্ত বাসুদেব মন্দিরের একটা পাথরের টুকরো এই নীলমাধব শিব মন্দিরেও রয়েছে। যেটা খোদাই করা আছে সেটা মহাকালের মূর্তি খোদাই করা আছে। এটা নীলমাধব মন্দিরের কম্পাউন্ডের ভেতরে এই পাথরটা আমরা দেখতে পেলাম। এবং এই রকম পাথর সারা ত্রিবেণীর বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন বাড়িতে রয়েছে। অনন্ত বাসুদেব মন্দির ত্রিবেণীর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, অনন্ত বাসুদেব মন্দিরের যে অতীত আর বর্তমান দুটো একদমই ভিন্ন। আগে ছিল হিন্দুদের তীর্থক্ষেত্র, আর এখন মুসলিমদের দরগা। তো এই দরগা গড়ে ওঠার পিছনে যে ইতিহাস আছে সেই ইতিহাস আপনাদের জানাবো। তবে তার আগে জানিয়ে রাখি যে ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি নিষিদ্ধ, অর্থাৎ কিছু স্টিল ফটোগ্রাফি দিয়ে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। আজ থেকে ঠিক 700 বছরেরও অধিক সময়ের আগেকার কথা। হিন্দু রাজার দেশে মুসলিম কুরবানিকে কেন্দ্র করে দিল্লির বাদশাহ ফিরোজ শাহের নির্দেশে সেনানায়ক জাফর খাঁ গাজী বাংলা আক্রমণ করে। যুদ্ধে পরাস্ত হয় বাংলার রাজা। 1298 খ্রিস্টাব্দ থেকে 1313 খ্রিস্টাব্দ পর্যন্ত জাফর খাঁ ত্রিবেণী শাসন করেন। অনুমান করা হয় 1298 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করা হয়। সেই জাফর খাঁ গাজীর সমাধিস্থল এই মসজিদ। জাফর খাঁ গাজী ছাড়াও তার পুত্র ও পুত্রবধূর সমাধি আছে এর ভেতরে। এই মসজিদ বা সমাধির অভ্যন্তরে প্রায় 100 বছর আগে মনি সাহেব ত্রিবেদী দরগা পরিদর্শন করতে গিয়ে বাংলায় লেখালিপির সন্ধান আবিষ্কার করেন। মসজিদের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের নানান দৃশ্য বর্তমান। বাঁশবেড়িয়া, গুড়াব ছাড়াও ত্রিবেণীতে অনন্ত বাসুদেব মন্দির ছিল বলে অনুমান করা হয়, যা ত্রিবেণীতে বিষ্ণু মন্দির হিসাবেই পরিচিত। হিন্দু দেবদেবী ছাড়াও এই মসজিদের ভেতরে বুদ্ধ মূর্তি ও জৈন মূর্তি দেখা পাওয়া যায়। এই প্রসঙ্গে স্বামী উত্তমানন্দ মহারাজ তার ব্যক্তিগত বিশ্বাসের কথা ভ্রমণে অমিতের ক্যামেরার সামনে তুলে ধরেছেন। এই মত তার একান্ত ব্যক্তিগত। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই বক্তব্যে প্রভাবিত হোক, তা ভ্রমণে অমিত কখনো কামনা করে না। আমাদের ইতিহাসবিদ অশোক গঙ্গোপাধ্যায়
এবং আরও কয়েকজন ওনারা রিসার্চ করছেন ত্রিবেণীকে নিয়ে। আমাদের জাফর খাঁর আক্রমণ আপনারা অনেকেই জানেন যে ঔরঙ্গজেব সারা ভারতবর্ষ জুড়ে আক্রমণ করেছিল। বর্তমান কাশী, যাকে জ্ঞানবাপী আপনারা বলতেন মসজিদ, সে জ্ঞানবাপী মন্দির রূপান্তর হয়ে গেল। আমাদের শিবলিঙ্গ ছিল যেটি আমাদের জলের তলায় তারা অজুখানা করে রেখে দিয়েছিল, সেই জ্ঞানবাপী মন্দির আমাদের উদ্ধার হলো। আরও আনন্দের বিষয়, অযোধ্যা রাম মন্দির উদ্ধার হয়েছে। আগামী দিনে আমরাও চাইছি এই বিষ্ণু মন্দির আমাদের উদ্ধার হবে এবং বাংলার আদিনা মসজিদ, যাকে আপনারা আদিনা কালী বাড়ি নাম ছিল, সেই আদিনা কালী মন্দির বর্তমানে আদিনা মসজিদে রূপান্তর হয়েছে। তাই পশ্চিমবঙ্গের এই গাজী দরগার, সেখানে বিষ্ণুর যেসব চিহ্ন, আমাদের বরাহ মূর্তি 10 অবতারে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ যে অবতার হয়েছিলেন, সেই অবতারের রূপ ফুটে আছে এবং পদ্মফুল আছে, যেগুলো দেখলে সমস্ত ভূতাত্ত্বিকবিদ এবং যারা ইতিহাস নিয়ে গবেষণা করছেন অবশ্যই তারা তার নিদর্শন দেখে বুঝতে পারবেন এটি একসময় বিষ্ণু মন্দির ছিল। এই যে দেখুন সারিবদ্ধ একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিশ্চয়ই মনে রেখেছেন তাদের পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই। বাংলাদেশের স্বাধীনতায় ভারতীয় সেনার অবদান অস্বীকার করা যাবে না কোনো দিনই। তেমনি প্রত্যেক ভারতীয় বাংলাদেশিদের পাশে ছিল, এটা তারই প্রমাণ বহন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এগুলো ভগ্নস্তূপ কিছু ক্যাম্প। যখন বাংলাদেশ থেকে প্রচুর শরণার্থী ভারতবর্ষে এসেছিলেন, তখন তাদের থাকার জন্য এই ক্যাম্পগুলো বানানো হয়েছিল এবং বিশেষত মহিলা এবং শিশুদের এখানে রাখার ব্যবস্থা হয়েছিল। ইতিহাস এখানে আজও সেই বাংলাদেশ এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধের স্মৃতি বহন করছে এই ত্রিবেণী। আর সেই স্মৃতিগুলো এখন প্রায় ভগ্নস্তূপ, কিন্তু এখনও রয়েছে। এবং আপনারা যদি ত্রিবেণীতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা পরিদর্শন করবেন। এখানে একটা ইতিহাসের মারাত্মক যন্ত্রণাদায়ক কাহিনী লুকিয়ে রয়েছে এই ক্যাম্পগুলোতে। অবশ্যই কখনো যদি ত্রিবেণী আসেন তাহলে এই ক্যাম্প ঘুরে দেখবেন। এই ক্যাম্প ইতিহাস বহন করছে বাংলাদেশের সেই অগণিত ভুক্তভোগী মানুষ যারা 71-এর যুদ্ধের সময় সাংঘাতিকভাবে যন্ত্রণা এবং কষ্ট নিয়ে দেশ ত্যাগ করেছিল এবং তাদের এই সমস্ত ক্যাম্পে থাকতে হয়েছিল। সেই ক্যাম্প এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যাম্পে দাঁড়িয়ে রয়েছি। এই কষ্টের পরে একটা সুখের কথা বলি। ত্রিবেণীতে আমি যখন এই ব্লগ করছি তখনই আমার সঙ্গে আলাপ হয় এই ভদ্রলোকের। ত্রিবেণীর একজন মানুষ, অতি উত্তম মানুষ যাকে বলা যায়, তিনি হচ্ছেন অভিষেক হালদার। উনি এখানে আমাকে সমস্ত জায়গায় নিয়ে ঘোরাচ্ছেন, দেখাচ্ছেন, বোঝাচ্ছেন এবং আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় আমি চেষ্টা করছি ওনার কাছ থেকে আরও অনেক কিছু জেনে নিয়ে আপনাদেরকে বলতে। ত্রিবেণীর এই সমস্ত জায়গায় যদি আমরা ঘুরি তাদের স্পর্শ অনুভব করতে পারবো, এটা আমি নিশ্চিত বলতে পারি। কারণ আমি যা দেখছি সেটা আমাকে রোমাঞ্চিত করছে প্রত্যেকটা মুহূর্তে। এবং অভিষেকবাবু আমার সঙ্গে রয়েছেন, এটা আমার উপরি পাওনা। ভ্রমণ আমিতের তরফ থেকে অভিষেকবাবুকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কারণ এটা একটা ঐতিহ্যের কথা তুলে ধরা হয়েছে। যদি সত্যিই আপনাদের এই ঐতিহ্যের প্রতি এতটুকু মমতা এবং ভালোবাসা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন এই চ্যানেলে প্রথমবারের জন্য আমার ভিডিও দেখলেন, অর্থাৎ ভ্রমণে অমিতের ভিডিও দেখলেন, তাদেরকে অনেক 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 অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে যাবেন। আর অবশ্যই সঙ্গে থাকবেন, ভ্রমণে অমিতের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। তাহলে আজকের মতো পর্বটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। টাটা।